ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। একের আয়তে দিয়েছে তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। এটা তোমাদের বইয়ের 58 পাতায় রয়েছে। দুটো ব্যবহার বলেছে। এই যে আজকাল তড়িৎ চুম্বকের ব্যবহার ক্রমে বেড়ে চলেছে। এক হচ্ছে ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বকের ব্যবহার হয়। দুই হচ্ছে লাউড স্পিকার তৈরি করতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। দিয়ে দিয়েছে অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায়, উদাহরণ দাও। অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এটা ছায়া প্রকাশনীর সহায়িকায় 98 পৃষ্ঠাতে রয়েছে। এই যে লিখবে যে শক্তি উৎসের ব্যবহার এখনো পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত নয় সেগুলিকে অপ্রচলিত শক্তির উৎস বলে, যেমন সূর্য, বায়ুপ্রবাহ, জোয়ার ভাটা ইত্যাদি হলো অপ্রচলিত শক্তির উৎস। তিনেতে আছে শূন্যস্থান পূরণ করো বলেছে। একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ দিতে বলেছে, কচুরিপানার খর্বধাবক। চারে দিয়েছে একক পত্র আর যৌগিক পত্রের প্রধান পার্থক্যটা কি, এটা তোমাদের বইয়ের 195 পাতায় রয়েছে। সংজ্ঞাতেই রয়েছে যে একক পত্র হচ্ছে একটি মাত্র ফলক দিয়ে গঠিত, আর যৌগিক পত্র হচ্ছে পাতার ফলকগুলো মাঝখানে শিরা পর্যন্ত কতগুলি আলাদা আলাদা খণ্ডে ভাগ হয়ে যায়। আর এতে হচ্ছে তোমার একক পত্রে কোনো খণ্ডক থাকে না, আর এখানে একাধিক খণ্ডক থাকে। পাঁচে দিয়েছে চৌম্বক দূরত্ব বলতে কি বোঝে, এর সঙ্গে চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের সম্পর্ক। এটা আছে বইয়ের 42 পাতা। চৌম্বক দূরত্ব বলতে কি বোঝো। লিখবে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে দূরত্ব তাকে চৌম্বক দৈর্ঘ্য বা চৌম্বক দূরত্ব বলা হয়ে থাকে। এই দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের 0.86 গুণ, অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.86। এটা হচ্ছে সম্পর্ক। ছ নম্বর প্রশ্ন বলেছে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তির দুটি প্রভাব লেখো। এটা আছে তোমাদের বইয়ের 62 পৃষ্ঠাতে রয়েছে। জেলিফিশ বা ইলেকট্রিক ইলের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে। এরা যথেষ্ট তীব্র তড়িৎ তৈরি করতে পারে। এই বিদ্যুৎ শত্রুকে হতভম্ব করে দূরে সরিয়ে রাখে। আর একটা হচ্ছে যে হৃৎপিণ্ডের পেশিতে তড়িৎ উদ্দীপনা তৈরির জন্য এক বিশেষ ধরনের উপাদান থাকে। এদের তৈরি তড়িৎ উদ্দীপনা হৃৎস্পন্দন তৈরি করে, যা সারা দেহের বিদ্যুৎ তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। সাথে দিয়েছে শূন্যস্থান পূরণ করো বলেছে। একটি স্বপরাগী আর একটা ইতরপরাগী ফুলের উদাহরণ দিতে হবে। একটি স্বপরাগী ফুলের নাম হচ্ছে সন্ধ্যা মালতী, আর একটা ইতরপরাগী ফুলের নাম হলো পেঁপে। 8 বলেছে কোন প্রাণীর দেহে জেকবসন অর্গান থাকে আর এই বিশেষ অঙ্গটির কাজ কি। এটা ছায়া প্রকাশনী 290 পৃষ্ঠায় রয়েছে। জেকবসন অর্গান থাকে সাপের দেহে। এই যে জেকবসন অর্গান থাকে সাপের হচ্ছে একটা বিশেষ, এই অঙ্গটি হচ্ছে সাপের দেহে থাকে। বলেছে এর কাজ কি। লিখবে জেকবসন অর্গান নামক বিশেষ অঙ্গে সাপ জীব ঠেকায় এবং সেই এবং উদ্বায়ী যৌগের অণুগুলি সাপের মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে। এর ফলে সাপ তার চারপাশের পরিবেশ সম্পর্কে বুঝতে পারে। তাহলে লিখবে যে সাপের মুখের মধ্যে ওপরের তালুতে জেকবসন অর্গান নামে বিশেষ অঙ্গ থাকে। সাপ জীব বের করলে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণু জিভে আটকে যায়। তারপরে সাপ যখন সেই জীবটা জেকবসন অর্গানে ঠেকায়, সেই অণুগুলি সাপের মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে। এর ফলে সাপ তার চারপাশে পরিবেশ সম্পর্কে বুঝতে পারে। দুয়ের আয়তে বলেছে আকর্ষণের চেয়ে বিকর্ষণই হচ্ছে চুম্বকত্বের প্রকৃত প্রমাণ, ব্যাখ্যা করো। এটা ছায়া প্রকাশনীর 61 পৃষ্ঠায় আছে।
একটি দণ্ড চুম্বক কিনা তা পরীক্ষা করতে হলে ওই দণ্ডের এক প্রান্ত একটি চুম্বক শলাকার যে কোনো একটি মেরুর কাছে আনা হলো। এখন নিচে দুটি ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটতে পারে। এক হচ্ছে চুম্বক শলাকার মেরুটি দণ্ডের দিকে ঘুরে এলো, অর্থাৎ আকর্ষণ ঘটলো। সিদ্ধান্ত: এক্ষেত্রে দণ্ডটি চুম্বক কিনা তা সঠিকভাবে বলা যাবে না, দণ্ডটি চুম্বক পদার্থও হতে পারে। যুক্তিটা হচ্ছে চুম্বক আর চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ হয়, আবার দুটি চুম্বকের বিষম মেরুর মধ্যেও আকর্ষণ হয়। 2 হচ্ছে চুম্বক শলাকার মেরুটি দণ্ডের দিক থেকে দূরে সরে গেল, অর্থাৎ বিকর্ষণ ঘটলো। তো সিদ্ধান্ত: দণ্ডটি নিশ্চিতভাবে চুম্বক। যুক্তি হচ্ছে বিকর্ষণ কেবলমাত্র চুম্বকের দুটি সমমেরুর মধ্যে সম্ভব। এক্ষেত্রে চুম্বক শলাকার দণ্ডটির মুখোমুখি প্রান্তে সমমেরু থাকে। এর থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে বিকর্ষণ আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই হচ্ছে চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ। 2 দিয়েছে 2টি উপায় লেখো যার দ্বারা তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। এটা তোমাদের বইয়ের 58 পাতায় রয়েছে। একটা হচ্ছে তারের পাক সংখ্যা বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে, আর একটা হচ্ছে আগের থেকে এই যে তারের পাক সংখ্যা একই রেখে সেল সংখ্যা বাড়িয়ে আগের চেয়ে তড়িৎ চুম্বকটা আরও বেশি সংখ্যক ছোটকে আকর্ষণ করছে কিনা। তাহলে সেল সংখ্যা বাড়লে অর্থাৎ তড়িতের পরিমাণ বাড়লে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে। তাহলে লিখবে একটা হচ্ছে তারের পাক সংখ্যা বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়, আর একটা হচ্ছে সেল সংখ্যা বাড়লে অর্থাৎ তড়িতের পরিমাণ বাড়লে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে। 3 বলেছে যদি কলেরা আক্রান্ত রোগীর শিরায় গাঢ় নুন জল দেওয়া হয় তাহলে রক্তকণিকার কি হতে পারে বলে তুমি মনে করো। আন্ত্রিক বা কলেরা আক্রান্ত রোগীর শিরার মধ্যে নুন গ্লুকোজ মেশানো যে জল দেওয়া হয় সেটি আরবিসির সাপেক্ষে আইসোটনিক। গাঢ় নুন জল আরবিসির সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ। এই দ্রবণ কলেরা আক্রান্ত ব্যক্তি শিরায় প্রবেশ করালে রক্তের অভিস্রবণ চাপ অনেক বেড়ে যায়। রক্তে উপস্থিত আরবিসি থেকে জল বের হয়ে আসবে এবং রক্তজালিকার মধ্যে বাইরে থেকে জল প্রবেশের ফলে রক্তনালিকায় রক্তের আয়তন ও রক্তচাপ বাড়বে, ফলে কলেরা আক্রান্ত ব্যক্তির বিপদ আরও বাড়বে। 4 দিয়েছে দুটো প্রশ্ন আছে, এখানে একটা ছবি দিয়েছে, দিয়ে বলেছে প্রতিফলন কোণ কোনটা দেখাও। তো প্রতিফলন কোণ হবে সি, বি আর ডি। আর বিতে বলেছে সিবিওয়াই এর মান কত। তো সিবিওয়াই এর মান হবে 40 ডিগ্রি। সিবিওয়াই এর মান হবে 50 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণ হচ্ছে সিবি আর ডি, এই কোণটা, এটা আই এটা আর, আরটা হচ্ছে রিফ্লেকশন অ্যাঙ্গেল, তো এটা প্রতিফলন কোণ। আর সিবিওয়াইটা প্রতিফলিত রশ্মি, এটা তো আপতিত রশ্মি। এটা যদি তোমার মানে আপতিত রশ্মি আপাতন কোণ আই যদি 40 হয় তার মানে এটা হচ্ছে 50, তাহলে এটাও হবে 50। তো এটা 50 ডিগ্রি হবে, 40 হবে না, এটা ভুল হয়েছিল, 40 হবে না, এটা 50 হবে। কারণ আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এই দুটো হচ্ছে 40। আর কোনো সরলরেখার ওপর একটা সরলরেখা লম্ব হয়ে দাঁড়ালে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এটা যদি 40 হয় এটা 50, সেরকমভাবে এটা যদি 40 হয় তাহলে এটাও 50 হবে, মানে সিবিওয়াই এটা হবে 50 ডিগ্রি। 5 দিয়েছে সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে কি করে। লিখবে সমুদ্রের মাছ যে পদ্ধতিতে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে তাকে অসমো রেগুলেশন বলা হয়ে থাকে। সমুদ্রের জলে লবণের পরিমাণ সামুদ্রিক মাছের দেহের লবণের তুলনায় অনেক বেশি, তাই মাছের দেহের অভিস্রবণ চাপ বেশি এবং পারিপার্শ্বিক পরিবেশের অভিস্রবণ চাপ অপেক্ষাকৃত কম। এর ফলে মাছের দেহ থেকে জল বেরিয়ে যায়। দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখার জন্য মাছ ঘনমূত্র ত্যাগ করে, ফলে দেহ থেকে জল ক্ষয় কম হয়। এছাড়া ফুলকার মাধ্যমে অতিরিক্ত লবণ ত্যাগ করে দেহ জলের ঘনত্ব অপরিবর্তিত রাখার চেষ্টা করে। তিনের আয়তে আছে আলোর প্রতিসরণ কাকে বলে চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। এটা বইয়ের 30 পাতায় রয়েছে। লিখবে আলোকরশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো আলাদা মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়ে থাকে। আর এই দুটো চিত্র দিয়ে দেবে, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম।
যেখানে যা আছে এইভাবে লিখে দেবে। আর এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। 2 দিয়েছে আকর্ষণের পূর্বে আবেশ হয় একটি পরীক্ষার সাহায্যে দেখাও। এটা ছায়ার 73 পৃষ্ঠাতে রয়েছে। আকর্ষণের পূর্বে আবেশ হয় উক্তিটি ব্যাখ্যা করো। পরীক্ষা 1 হচ্ছে লোহার পেরেক দুটো লোহার পেরেক আর একটা দণ্ড চুম্বক। এবার লোহার পেরেক দুটো কাছাকাছি আনা হলো, পেরেক দুটোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ হলো না। মন্তব্য হচ্ছে চৌম্বক পদার্থগুলি নিজেদের মধ্যে কোনো চৌম্বক বল কাজ করে না। 2 নম্বর ক্ষেত্রে দণ্ডচুম্বকটি যে কোনো মেরুর নিচে একটা পেরেক স্পর্শ করে ছেড়ে দেওয়া হলো, পেরেকটা দণ্ডচুম্বকটার সঙ্গে আটকে ঝুলতে থাকে। এক্ষেত্রে মন্তব্য করা যেতে পারে যে চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। 3 বলেছে এই অবস্থায় মানে প্রথম পেরেকটা যে ঝোলানো হয়েছে, একটা দ্বিতীয় পেরেক নিয়ে প্রথম পেরেকটার মুক্ত প্রান্তে স্পর্শ করে ছেড়ে দেওয়া হলো, দেখা যাবে দ্বিতীয় পেরেকটা প্রথম পেরেকটার প্রান্তে স্পর্শ করে ঝুলতে থাকে। চুম্বকের উপস্থিতিতে প্রথম লোহার পেরেকটা দ্বিতীয় পেরেকটাকে আকর্ষণ করছে। 4 নম্বর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অবস্থায় প্রথম পেরেকটিকে ধরে রেখে চুম্বকটিকে সাবধানে সরিয়ে নেওয়া হলো। চুম্বকটি সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পেরেকটি প্রথম পেরেক থেকে খসে পড়ল। দণ্ডচুম্বকটি সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম পেরেকটির আকর্ষণ ক্ষমতা চলে গেল। এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আমরা কি বলতে পারি যে চৌম্বক পদার্থের নিজের কোনো চৌম্বক ধর্ম নেই, কিন্তু চুম্বকের প্রভাবে একটি চৌম্বক পদার্থ সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। চুম্বকের প্রভাবে কোনো চৌম্বক পদার্থের সাময়িকভাবে চুম্বকে পরিণতের ঘটনাকে চৌম্বক আবেশ বলে। চৌম্বক আবেশ হলে তবেই চৌম্বক পদার্থটি অন্য একটি চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, এই জন্য বলা হয় আকর্ষণের পূর্বে আবেশ হয়। 3 দিয়েছে 3টি সেল, 2টি বাল্ব আর তার সুইচ দিয়ে একটি বদ্ধ বর্তনী চিত্র অঙ্কন করো। এটা ছায়া বইয়ের 78 পৃষ্ঠাতে রয়েছে। 3টে সেল, 2টি বাল্ব, তার এবং সুইচ, বদ্ধ বর্তনী মানে অন অবস্থায়। এই যে এই ছবিটা দিয়ে দেবে। এই যে 3টে সেলের ব্যাটারি, 2টো বাল্ব, এটা হচ্ছে তার আর এটা হচ্ছে সুইচ। চারে দিয়েছে রশ্মিচিত্র অঙ্কন করে প্রতিবিম্ব তৈরি হওয়ার ঘটনাটি ব্যাখ্যা করো। এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছে, ছায়া প্রকাশনী 43 পৃষ্ঠায় আছে। এই যে প্রথমে এই ছবিটা এঁকে নেবে, এইভাবে এঁকে নিয়ে এবারে লিখবে যে এম ড্যাশ আয়নার সামনে পি একটি বিন্দু বস্তু, পি থেকে নির্গত রশ্মি পিও এবং পি কিউ দর্পণের প্রতিফলনের পরে যথাক্রমে ওবি এবং কিউআর পথে যায়। এই প্রতিফলিত রশ্মিদ্বয়কে পেছনের দিকে বাড়ালে পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়। এর ফলে মনে হয় পি ড্যাশ বিন্দু থেকে প্রতিফলিত রশ্মি দুটি অপসৃত হচ্ছে, সুতরাং পি ড্যাশ বিন্দু হলো পি বিন্দুর প্রতিবিম্ব। পাঁচে দিয়েছে একটি সম্পূর্ণ ফুলে 4টি স্তবকের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই ছবিটা এঁকে দেবে, বলেছে 4টি স্তবকের চিত্র অঙ্কন করো, মানে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। এই হচ্ছে লম্বচ্ছেদ, এটা হচ্ছে বৃতি, পুংকেশর, গর্ভকেশর। ছয় নম্বর প্রশ্ন বলেছে পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায়, আর আমাদের পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে উদাহরণ দাও। যে প্রকার শক্তি পরিবেশ এবং জীবজগতের অপেক্ষাকৃত কম ক্ষতি সাধন করে, শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, সেই সমস্ত শক্তিকে পরিবেশ বান্ধব শক্তি বলে। পরিবেশ বান্ধব শক্তি সহজলভ্য আর অপ্রচলিত শক্তি। উদাহরণ হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি। আর আমাদের ব্যবহার বাড়ানো উচিত কারণ এটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলোটাই হচ্ছে কিন্তু আমাদের মানে এই প্রশ্নটার উত্তর, যে আমরা পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার কেন বাড়াবো। কারণ বলছে দেখো এই শক্তির উৎসের প্রায় সবগুলোই পুনর্নবীকরণযোগ্য, তাই এই শক্তির ভাণ্ডার অফুরান। 2 হচ্ছে এই শক্তির ব্যবহারে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মতো পরিবেশ দূষণ ঘটে না, অর্থাৎ পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয় না। 3 এই শক্তি উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল বা উপাদানগুলি প্রকৃতিতেই পাওয়া যায়। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।